হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের লিকুইড স্টেট যেটা সেই চ্যাপ্টারের 7th লেকচার আজকে আমরা করব। ঠিক আছে? এর আগের দিন আমরা যেটা করেছিলাম, আমরা কোলয়েড কি হয়, কত ধরনের কোলয়েড হয়, সেই জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে যে পোর্শনটা আমরা কমপ্লিট করবো সেটা হচ্ছে কোলয়েডের প্রপার্টিস। কোলয়েড কিরকম ধর্ম দেখায়, কোলয়েডের কি কি রকমের আমরা তোমার গতি দেখতে পারি, কিরকম কিরকম প্রভাব দেখতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা করবো। ঠিক আছে? ওকে। তো আজকের পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো ধরনের নোটিফিকেশন, যা কোনো কিছু আপডেট তোমরা ঠিকঠাক মতো করে পেয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে। আচ্ছা, আগের দিন আমরা একটা জিনিস করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে তোমার লায়োফিলিক কোলয়েড আর লায়োফোবিক কোলয়েড। লায়োফিলিক কোলয়েড কোনটা, যেটাকে আমরা বলেছিলাম যে যেটা তোমার কি মাধ্যমের সাথে, আমার যে বিস্তৃত মাধ্যম যেটা, সেই মাধ্যমের সাথে যেই কোলয়েডটার তোমার বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যম, এই দুটোর মধ্যে যেই কোলয়েডের ক্ষেত্রে তোমার আকর্ষণ বলটা বেশি থাকে, যেই বিস্তৃত দশাটা বিস্তৃত মাধ্যমটাকে পছন্দ করে, সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম লায়োফিলিক কোলয়েড। আর লায়োফোবিক কোলয়েড আমরা কোনটা বলেছিলাম, যেখানে যে আমাদের বিস্তৃত দশাটা আর বিস্তৃত মাধ্যমটাকে খুব একটা পছন্দ করছে না, তাদের মধ্যে অতটা ভাব নেই যতটা লায়োফিলিকের ক্ষেত্রে আছে। তো সেটাকে আমরা কি বলছিলাম, লায়োফোবিক। লায়োফিলিককে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মাধ্যম আকর্ষী, বা আমরা কি বলতে পারি দ্রাবক আকর্ষী। ঠিক আছে? লায়োফোবিককে আমরা কি বলতে পারি, মাধ্যম বিকর্ষী, বা আমরা কি বলতে পারি, দ্রাবক বিকর্ষী। বোঝা গেল? ওকে। এবার আমাদের এখানে যেটা জানতে হবে যে যখন আমরা প্রপার্টিস পড়ছি, দেখো কোলয়েডের প্রপার্টিস যখন আমরা পড়বো, কোলয়েডের ক্ষেত্রে মানে তোমার মেইন কোলয়েডের দুটো ভাগ হচ্ছে এটাই, লায়োফিলিক আর লায়োফোবিক। তো লায়োফিলিক আর লায়োফোবিকের মধ্যে সমস্ত প্রপার্টি গুলো কিন্তু সেম না। লায়োফিলিক আর লায়োফোবিকের ক্ষেত্রে কি হয়, সমস্ত প্রপার্টি কিন্তু সেম না। ওদের দুজনের কিছু প্রপার্টির মধ্যে কিছু হেরফের দেখা যায়। ঠিক আছে? হেরফের দেখা যায়। তো এদের মধ্যে যে সমস্ত প্রপার্টি গুলো আমি এখানে লিখেছি, সেই প্রপার্টি গুলো আমরা লায়োফিলিকের ক্ষেত্রে কিরকম হয় আর লায়োফোবিকের ক্ষেত্রে কিরকম হয়, সে দুটো আমরা এই দুটোর ক্ষেত্রে দেখে নেব। আর তারপরে আমরা আরো কিছু দু তিনটে প্রপার্টিস আছে যেগুলো দুটোর ক্ষেত্রে প্রায় সেমই দেখাচ্ছে, দুটোর ক্ষেত্রে প্রায় সেমই দেখাচ্ছে, সেরকম প্রপার্টি গুলো আমরা তখন করে নেব। তো ফার্স্টে আমরা কি করব, আমরা লায়োফিলিক আর লায়োফোবিক এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করবো। তোমাদের পরীক্ষায় এরকম পার্থক্য করে আসতেই পারে যে দ্রাবক আকর্ষী বা মাধ্যম আকর্ষী আর মাধ্যম বিকর্ষী, এ দুটো যে কোলার থাকে তার মধ্যে পার্থক্য। তো এটা তোমাদের সেটার থেকেও হয়ে যাবে। আর প্রপার্টিস যদি জানতে চায়, তো প্রপার্টিস আমরা এরকম করে এখান থেকেও বলতে পারছি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে যেটা বলছে যে আমাদের দশার প্রকৃতি। মানেটা কি, যে আমাদের যে দশাটা থাকছে, বিস্তৃত দশা যেটা, সেই দশাটা লায়োফিলিকের ক্ষেত্রে কিরকম হচ্ছে, লায়োফোবিকের ক্ষেত্রে কিরকম হচ্ছে। এখন যদি আমাদের বলা থাকতো যে পোলারিটির দশার প্রকৃতি কিরকম, সেটা তো এক টাইপের হচ্ছে না, দু টাইপের হচ্ছে, তাই না? যদি আমরা লায়োফিলিকের ক্ষেত্রে বলি, সেটাকে আমরা কি বলবো, লায়োফিলিকের যে দশার প্রকৃতি হয়, লায়োফিলিকের দশা কিরকম হয়, জৈব হয়, অর্গানিক। অর্গানিক কিরকম হচ্ছে, যেমন ধরো আমরা যেমন বলেছিলাম স্টার্চ। ওকে। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলেছি, আমরা বলছি তোমার দশার প্রকৃতি। লায়োফিলিকের ক্ষেত্রে কিরকম হবে, তোমার জৈব। আর তোমার লায়োফোবিকের ক্ষেত্রে কিরকম হবে, লায়োফোবিকের ক্ষেত্রে হবে তোমার অজৈব। যেমন কি সালফার, সালফার গোল্ড, এগুলো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রস্তুতি আমরা যখন করবো, তোমাদের কোলারের প্রিপারেশন নেই সিলেবাসে, তো আমরা যখন মানে আমি তো প্রিপারেশনের ডিটেলে আমরা ঢুকছি না, কিন্তু তোমাদের যদি বলে যে প্রস্তুতি প্রস্তুত করা হবে কোলায়, সেটার বেসিসে আমরা যদি লায়োফিলিক আর লায়োফোবিককে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা বলবো যে তোমার লায়োফিলিক যে তোমার কোলায়, লায়োফিলিক কোলায় প্রস্তুত করা কি সোজা, প্রস্তুত করা সহজ, প্রস্তুত করা কি সহজ। আমরা বলছি যে আমাদের বিস্তৃত দশটা জেলার সাথে বিস্তৃত মাধ্যমকে পছন্দই করছে, তাই না? তো ওদের তো একসাথে থাকতে কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। তাহলে কি আমাদের লায়োফিলিক যেটা কোলয়েড, সেই লায়োফিলিক কোলয়েডকে প্রস্তুত করা সহজ। বোঝা গেল? আর খুব স্বাভাবিকভাবেই লায়োফোবিক যেটা, সেটাকে প্রস্তুত করা কঠিন। কি প্রস্তুত করা কঠিন। বোঝা গেল? এবার যেটা স্থায়িত্ব। হুম?
আচ্ছা, যখন স্থায়িত্বের কথা আমরা বলছি, ধরো যদি আমরা একটা লায়োফিলিক যেটা কোলয়েড, যেটা সেটাকে যদি আমরা একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, ও কিন্তু সবসময় ওরকমই থেকে যাবে, মানে যেরকম ছিল সেরকমই থেকে যাবে। কিন্তু লায়োফোবিকের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমাদের বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যম, এই দুটোর মধ্যে আকর্ষণ বলটা কম, তাহলে কি হয়, সময়ের সাথে সাথে কি হয়, সময়ের সাথে সাথে কি হয়, ধরো আমি যদি এক মিনিট, ধরো সময়ের সাথে সাথে কি হয়, ধরো এই যদি আমার এটা কন্টেনার থাকে, এটা যদি আমার কন্টেনার থাকে, এই কন্টেনারের মধ্যে কি ছিল, এই কন্টেনারের মধ্যে আমার হচ্ছে এটা আমার কোলয়েডাল সলিউশন, ঠিক আছে, কোলয়েডাল সলিউশন। এবার এটাকে যদি আমি কিছু সময় এরকম রেখে দিই, রেখে দেওয়ার ফলে কি হবে, এর মধ্যে বিস্তৃত মাধ্যমও আছে, দশাও আছে, তাই না, মাধ্যমও আছে, দশাও আছে। ঠিক আছে, এবার কি হবে, যে ধরো কিছু সময় রেখে দেওয়ার ফলে কি হবে, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল কম, যেহেতু আকর্ষণ বল কম, তো আকর্ষণ বলটা কম হওয়ার জন্য কি হবে বলতো, যদি অনেক সময় রেখে দেওয়া হয় বা এর মধ্যে যদি আমরা তড়িৎ চালনা করি, তাহলে কি হয়, তাহলে তো বিচ্ছুত দশার যে কণাগুলো, সে কণাগুলো তলায় থিতিয়ে পড়ে, সে কণাগুলো কি হয়, তলায় থিতিয়ে পড়ে। তো এই ঘটনার জন্য যেটা বলা হয় যে লায়োফোবিক যেটা কোলয়েড, সেক্ষেত্রে আমার কোলয়েডের স্থায়িত্ব কিন্তু কম, কার তুলনায়, লায়োফিলিকের তুলনায়। ঠিক আছে, লায়োফিলিকের তুলনায়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, স্থায়িত্ব, এক্ষেত্রে স্থায়িত্ব বেশি, এক্ষেত্রে কি, স্থায়িত্ব কম। আচ্ছা, এবার হচ্ছে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব আমরা আজকেই জানবো যে টিন্ডাল প্রভাবটা কি হয়। ঠিক আছে, তারপরে জিনিসটা আমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারবো যে যেই যেই রেজাল্টটা হচ্ছে সেটা কোন ক্ষেত্রে কেন হচ্ছে। ঠিক আছে, টিন্ডাল প্রভাব যেটা, টিন্ডাল প্রভাবটা তোমার লায়োফিলিক যেটা, সেটাতে স্পষ্ট বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না, কিন্তু বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় না কিন্তু বোঝা যায়। আর লায়োফোবিকের ক্ষেত্রে কি হয়, স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, এবার হচ্ছে তঞ্চন। এবার হচ্ছে তঞ্চন, এটাকে বলা হচ্ছে ইংলিশে কোঅ্যাগুলেশন। কোঅ্যাগুলেশন মানে কি, কোঅ্যাগুলেশন আমরা পরে পড়বো, কিন্তু যখন বলছি তোমরা একটু বেসিক ব্যাপারটা বুঝে রাখো। কোঅ্যাগুলেশন কি বলছি, যে বিস্তৃত মাধ্যমের মধ্যে যে দশাটা আমার আছে, সেই দশাগুলোকে একসাথে করা, সেই দশাগুলোকে একসাথে করা, করে নিয়ে আলাদা করে নেওয়া, একসাথে করে আলাদা করে নেওয়া, এটাকে আমরা কি বলছি, আমরা বলছি তঞ্চন। তো সেই তঞ্চনটা কি হয়, তোমার লায়োফিলিক যেটা করলে তার ক্ষেত্রে কি হয়, কম হয়, আর লায়োফোবিক এর ক্ষেত্রে কি হয়, বেশি হয়। কেন বেশি হয়, কারণ এখান থেকে তো অ্যাট্রাকশনটা কম, তাই ওদেরকে আলাদা করাটা ইজি হয়ে যায়। কিন্তু কি আমার লায়োফিলিক এর ক্ষেত্রে যেহেতু অ্যাট্রাকশনটা বেশি, সেজন্য আলাদা করাটা কম হয়। কোয়াগুলেশন আমরা পরে পড়বো, নেক্সট ক্লাসেই বোধহয় আমরা কোয়াগুলেশন পড়বো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে দ্রাবকায়ন। দ্রাবকায়নে আমরা কি বলতে পারি, দ্রাবকায়নটা বোধহয় বোঝা যাচ্ছে না, এক মিনিট, এটা হচ্ছে দ্রাবকায়ন। ওকে, দ্রাবকায়ন। আচ্ছা, দ্রাবকায়নে আমরা কি বলছি, যে আমাদের যেটা লায়োফিলিক, লায়োফিলিক যে কোলয়েড, সেখানে কি হচ্ছে, আমাদের যে তোমার দশাটা আছে, সেই দশাটা কি হচ্ছে, সবসময় তোমার মাধ্যম দিয়ে ঘিরে আছে, দশাটা কি হচ্ছে, সবসময় ওর সাথে মাধ্যমটা আছে, ওদের মধ্যে ভালো অ্যাট্রাকশন ফিল্ড আছে, তো মাধ্যমটা সবসময় হচ্ছে দশার সাথে সাথে আছে। কিন্তু লায়োফোবিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে দশাটা, সেটা কিন্তু সবসময় মাধ্যম দ্বারা সংযোজিত নাও হতে পারে। আমাদের লায়োফিলিকের ক্ষেত্রে কি হয়, দশাটা সবসময় আমাদের যেটা মাধ্যম থাকবে তার দ্বারা সংযোজিত হবে, কিন্তু লায়োফোবিকের ক্ষেত্রে সবসময় কিন্তু দশাটা মাধ্যম দ্বারা সংযোজিত হবে না। ঠিক আছে, তাহলে এটাতে আমরা লিখবো, দশা মাধ্যম দ্বারা সংযোজিত হবে না, এই টোটাল পার্টটা কিন্তু এটার ক্ষেত্রে। আর লায়োফোবিকের ক্ষেত্রে হবে না, বলেছি কি, ও হবে না, না হবে, হবে, ওকে, এটা হচ্ছে হবে। কোনটা হবে, লায়োফিলিকের ক্ষেত্রে। আর লায়োফোবিকের ক্ষেত্রে কি হবে, লায়োফোবিকের ক্ষেত্রে হচ্ছে হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা যে লায়োফিলিকের ক্ষেত্রে কি হয়, জেলি গঠন করা, জেলি গঠন করা কি হয়, লায়োফিলিকের ক্ষেত্রে সহজে হয়। ঠিক আছে।
আছে? আর লায়োফোবিক এর ক্ষেত্রে কি হয়ই না বা অতটা সহজে হয় না। ঠিক আছে? তো আমরা লিখবো সহজে, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিন্তু যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে প্রসেসটা ইজি হয় না। ঠিক আছে? প্রসেসটা ইজি হয় না, টাফ হয়। তো আমরা লিখবো এটাকে যে এটা সহজে হয় না। যেটাকে আমরা কি বলবো? এটা সহজে হয় না। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারছি লায়োফিলিক আর লায়োফোবিকের মধ্যে। ওকে? আচ্ছা। এবার এগুলো বাদ দিয়েও হচ্ছে আমাদের আরো কিছু তোমার প্রপার্টিজ থাকছে, যেটা হচ্ছে তোমার আহ, যেটা লায়োফিলিক আর লায়োফোবিক দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় ঠিক আছে, প্রায় আমরা বলতে পারি ইকুয়াল। আচ্ছা, এখানে যেটা আসছে ফার্স্টে সেটা হচ্ছে বর্ণ। বর্ণ মানে কি? যেটা কোলয়েডের রংটা। আচ্ছা, কোলয়েডের রংটা ডিপেন্ড করবে হচ্ছে কোলয়েডের আকারের উপরে। কার উপরে নির্ভর করে? কোলয়েডের আকারের উপর নির্ভর করে। কেন আকারের উপর নির্ভর করে? কেন আকারের উপর নির্ভর করে? দেখো, আমাদের যখন ধরো কোলয়েডের মধ্যে আমাদের যে কণাগুলো আছে, আমি ধরলাম এটা হচ্ছে কোলয়েডের একটা কণা। ঠিক আছে? এবার এই কণাটার মধ্যে যখন হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো, আমাদের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন এসে পড়বে, তো এইখানে থেকে যেই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটার আলোটা এখান থেকে বিক্ষিপ্ত হবে, যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা এখান থেকে বিক্ষিপ্ত হবে সেটাই তো আমাদের চোখে এসে পৌঁছবে। যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা এসে পৌঁছবে সেটাকেই আমরা কি বলবো? সেটা যে বর্ণটা আমাদের চোখে পড়বে সেই বর্ণটাকে আমরা বলবো যে সেটাই কোলয়েডের বর্ণ। এবার এই বর্ণটা কিসের উপরে নির্ভর করছে? কোলয়েডের সাইজের উপরে। সাইজ যেরকম হবে সেই বেসিসে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে। মানে যতটা তরঙ্গ দৈর্ঘ্য পড়ছে সেটা তো কিছুটা তো শোষণ হবে। শোষণ হয়ে বাকিটা যেভাবে যাবে, তারপরে যেভাবে তোমার যদি সাইজ অন্যরকম হয় তাহলে আলোর স্ক্যাটারিং হবে, তাই না? তো এই জন্য আমাদের যে কোলয়েডের যে আকার থাকে সেই আকারের উপরে কি করে বর্ণটা হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে? এবার যেটা সেটা হচ্ছে কোলয়েডের আকার। কোলয়েডের আকার। আচ্ছা, কোলয়েডের আকার কি হতে পারে? কোলয়েডের আকার লম্বাটে হতে পারে, গোলাকার হতে পারে, যে কোনো রকম হতে পারে। কিন্তু আমরা কি বলেছিলাম যে কোলয়েডের যে ব্যাস, সেই ব্যাসটা কত হবে? সেই ব্যাসটা হবে হচ্ছে 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। এটা ফিক্সড। এটা বাদ দিয়ে ওদের লম্বাটে হতে পারে, গোলাকার হতে পারে, যেরকম খুশি হতে পারে। তো এটার আকারটা কি হবে? 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মধ্যে থাকবে। আচ্ছা, বোঝা গেল? এবার আমরা এটা একটু আগেই দেখলাম যে যেটা তঞ্চন বলছি, যে আমরা বলছিলাম যে স্থায়িত্ব যখন আমরা করছিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস হচ্ছে করবো, এটাকে আমরা লিখে রাখি, এটা স্থায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সান্দ্রতা ও ঘনত্ব। সান্দ্রতা ঘনত্ব তোমরা দুটোই জানো, ফিজিক্সে তোমরা পড়েছো। আচ্ছা, এবার সান্দ্রতা আর ঘনত্ব কি হয় এই জিনিসটাও কিন্তু তোমার লায়োফিলিক আর লায়োফোবিক এর মধ্যে একটুখানি ডিফারেন্ট হয়। তো এটা আমরা এখানে এই জন্যই করছি যে জিনিসটাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, লায়োফিলিক আর লায়োফোবিক এর ক্ষেত্রে সান্দ্রতা বা ঘনত্বটা কি হয়? দেখো, যে আমরা কি জানি যে যখন দুটো জিনিসকে একসাথে মেশানো হবে, দুটো জিনিসকে যখন একসাথে মিশ্রণ করা হবে, তো ওদের সান্দ্রতা বা ঘনত্বটা কি হয়? মিশ্রণের সূত্র অনুযায়ী যেই যেই জিনিসগুলোকে একসাথে মেশানো হবে তাদের প্রত্যেকটার যে সান্দ্রতা বা ঘনত্ব, সে দুটোর যোগফলের সমান হচ্ছে আমার মিশ্রণটার সান্দ্রতা বা ঘনত্ব হবে। এই জিনিসটা হচ্ছে নর্মালি হয়ে থাকে। যেমন যদি আমরা বলি যে দ্রাবক বিকর্ষী বা মাধ্যম বিকর্ষী যেটা, সেটার ক্ষেত্রেও এটা হয়ে থাকে। কিন্তু দ্রাবক আকর্ষী যেটা, সেটার ক্ষেত্রে এটা হয় না। কেন হয় না? কারণ যেহেতু ওই ক্ষেত্রে তোমার দ্রাবক আর দ্রাবক মানে দশা আর মাধ্যম দুটোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আকর্ষণ বল কাজ করে, সেজন্য কি হয় যে দুটোর সেপারেট সেপারেট থাকলে সেটার যে সান্দ্রতা বা ঘনত্বটা হওয়া উচিত ছিল, দুটোকে মিশিয়ে দিলে কি হয়? দুটোকে মিশিয়ে দিলে তার যে ঘনত্বটা বা সান্দ্রতাটা হয় সেটা কি হয়? দুটো ইন্ডিভিজুয়ালের যোগফলের থেকে কম হয়ে যায়। দুটো ইন্ডিভিজুয়ালের যোগফলের থেকে কম হয়ে যায়। সেটা কার ক্ষেত্রে হচ্ছে? লায়োফিলিক এর ক্ষেত্রে। তার মানে যেটা আমার
উম দ্রাবক আকর্ষী হচ্ছে সেটার ক্ষেত্রে, বা মাধ্যম আকর্ষী হচ্ছে সেটার ক্ষেত্রে। আর যেটা আমার মাধ্যম বিকর্ষী বা দ্রাবক বিকর্ষী, সেটার ক্ষেত্রে কি হবে, সান্দ্রতা বা ঘনত্বটা কি হবে, যেই যেই আমাদের দশা বা মাধ্যমগুলো একসাথে এসে মিশছে, তাদের যে সান্দ্রতা বা ঘনত্ব, তার যোগফলের সাথে কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে মাধ্যম আকর্ষী, তাহলে মাধ্যম আকর্ষীর ক্ষেত্রে কি হবে, এটা মাধ্যম আকর্ষীর ক্ষেত্রে যেটা সান্দ্রতা বা ঘনত্ব যেটা ছিল, দুটোর যেটা ধরো যদি আমরা এ বা বি, এ আর বি বলি, তাহলে মাধ্যম আকর্ষণের ক্ষেত্রে তোমার যদি আমি বললাম যে প্রথমেরটার দশার সান্দ্রতা বা ঘনত্ব ছিল এ, আর এটার ছিল এ বি, তাহলে এ আর বি দুটো সেপারেট হলে এতে এ দুটোর সান্দ্রতা বা ঘনত্ব যেটা হবে, হওয়া উচিত ছিল, সেটা কি হয়, বেশি হয়। কার তুলনায়, এ বি হয়ে গেলে এটার যেটা তোমার সান্দ্রতা বা ঘনত্বটা হয়, এটা কি হয় দেখো, এটা এটা গ্রেটার দেন, মানে এই জিনিসটা কি হয়, এটা এটার থেকে ছোট হয়। আর যদি আমি বলি মাধ্যম বিকর্ষী, আর যদি আমি বলি মাধ্যম বিকর্ষী, তাহলে মাধ্যম বিকর্ষীর ক্ষেত্রে কি হবে, যেটা আমাদের তোমার সান্দ্রতা বা ঘনত্ব হবে, সেটা কি হবে, এ প্লাস বি যেটা হবে সেটা সমান হবে কার সাথে, এ বির সাথে, সেটা সমান হবে কার সাথে, এ বির সাথে। বোঝা গেল এক্ষেত্রে এটা কেন কম হয়ে যাচ্ছে তোমার মাধ্যম আকর্ষণের ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, সেজন্য সান্দ্রতা বা ঘনত্বটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বোঝা গেল কথাটা? Okay. এবার এই জন্য কি হয়, তোমাদের যখন আয়তন থাকে, আয়তনের কথা যখন আসে, তখন তোমার যেটা যেই আয়তন মেশার ফলে হওয়া উচিত, তোমার মাধ্যম আকর্ষণের ক্ষেত্রে কি হয়, আয়তনটাও কমে যায়, কিন্তু মাধ্যম বিকর্ষের ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটাই থাকছে। বোঝা গেল? Okay. এবার যেটা আমরা করবো, যেটার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, টিন্ডাল এফেক্ট। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। আচ্ছা, টিন্ডাল এফেক্টে আমরা ছবিটা দেখে যদি এখন নাও বুঝতে পারি, আমরা এখানে একবার জিনিসটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপরে যদি আমরা ছবিটাকে দেখি, তাহলে ছবিটা দেখলে হয়তো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, দেখো আমরা যদি বলি যে আমাদের এখানে একটা গ্লাস আছে, যার মধ্যে কি আছে, একটা প্রকৃত দ্রবণ আছে, যার মধ্যে কি আছে, একটা প্রকৃত দ্রবণ আছে। ঠিক আছে, এবার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা কি হয় জানি, যে আমাদের যে কণাগুলো আছে, সেই কণাগুলো প্রকৃত দ্রবণের কি হয়, খুবই ছোট ছোট হয়, তাই না? এত ছোট ছোট হয় যে খালি চোখে প্রায় দেখাও যায় না, খুব ছোট্ট ছোট্ট, খুব ছোট্ট ছোট্ট হচ্ছে, তাই না, খুব ছোট্ট ছোট্ট হচ্ছে, আর সমসত্ব হচ্ছে। ঠিক আছে, এবার ধরো এটা আমাদের কি, এটাকে আমরা বলছি হলো প্রকৃত দ্রবণ। ঠিক আছে, এবার এই যে প্রকৃত দ্রবণ, এই প্রকৃত দ্রবণটার সাথে ধরো আমাদের আরেকটা দ্রবণ আছে, যে দ্রবণটাকে আমরা বলছি হলো কোলয়েডীয় দ্রবণ, যেটাকে আমরা বলছি কোলয়েডীয় দ্রবণ। আর এই কোলয়েডীয় দ্রবণের কি, আমাদের কণাগুলো কি একটু বড় বড়, তাই না? বড় বড়, কার থেকে বড়, প্রকৃত দ্রবণের থেকে কণাগুলোর সাইজ কি বড়। ঠিক আছে, আচ্ছা, এবার যখন আমরা বলছিলাম যে কোলয়েডের রং কিরকম হবে, সেটা সেখান থেকে কিভাবে হচ্ছে আলোর বিচ্ছুরণটা কিরকম হচ্ছে, কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে বা বর্জন করছে, সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, ধরো যদি আমার একটা কোনো বড় কণা থাকে, সে বড় যদি একটা কোনো কণা থাকে, সেই কণায় যদি আমার আলো এসে পড়ে, সেই কণায় যদি আলো এসে পড়ে, তাহলে কি হবে, কণাটা যেহেতু তোমার মোটামুটি গোল আর বড় কণা, তো সেখানে কি হবে, সেটা চারদিক দিয়ে এরকম করে আলো ছড়িয়ে পড়বে না, আলো ছড়িয়ে পড়বে না। এবার এই ঘটনাটা কখন ঘটবে, যদি কণাটা আমার একটা মিনিমাম সাইজের, কণাটা যদি আমার একটা মিনিমাম সাইজের, কণাটা যদি খুবই ছোট হয়, তাহলে তো এই ঘটনাটা দেখা যাবে না, তাই না? এবার দেখো কোলয়েডের যে দ্রবণগুলো, কোলয়েডীয় দ্রবণের কি হয়, কোলয়েডীয় দ্রবণে আমাদের যে পার্টিকেলের সাইজটা থাকে, সেটা 10⁻⁷ থেকে 10⁻⁵ ব্যাসটা হচ্ছে সেই কণাটার হচ্ছে। আর প্রকৃত দ্রবণে কি হচ্ছে, সেটা 10⁻⁸ থেকে মানে কম বা হচ্ছে বেশি হচ্ছে, তার মানে কি, যে সেটার ব্যাসটা কি হচ্ছে, অনেকটাই কম হয়ে যাচ্ছে, ব্যাসটা অনেকটাই কম হচ্ছে, 10⁻⁸ এর থেকে বেশি, মানে 10⁻⁹, 10⁻⁻ এরকম হতে পারে, সেটা অনেক ছোট।
তাহলে এত ছোট যদি ধরো এত ছোট আমার একটা এই ছোট যদি আমাদের একটা কণা থাকে, তার মধ্যে তো আলো এসে ধাক্কা মারলে সেটা তো সেরকম আর তো কোনো বিচ্ছুরণই হবে না, তাই না? সেটা তো সেখান থেকে কোনো স্ক্যাটারিংই হবে না। এইবার এই যে ঘটনাটা, এই ঘটনাটা থেকে আমরা জানতে পারি যে কোনো একটা যে আমাদের দ্রবণ সেটা প্রকৃত দ্রবণ না কোলয়েডীয়। এবার যদি আমরা ছবিটা দেখি, এবার হয়তো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো কি বলছে যে এটা আমাদের একটা প্রকৃত দ্রবণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোলয়েডীয় দ্রবণ। এবার এখানে একটা কালো অন্ধকার ঘরের মধ্যে যদি এই লাইট পরীক্ষাটাকে আমরা পারফর্ম করি, ধরো এখানে একটা লেজারের লাইট দেওয়া আছে, একটা লেজার লাইট দেওয়া আছে। এবার এই লেজার লাইটটাকে কি করা হচ্ছে, ট্রু সলিউশনের ভেতর দিয়ে পাস করানো, ট্রু সলিউশনের ভেতর দিয়ে পাস করানো হচ্ছে। সলিউশনের ভেতরে সেই আলোটার কিন্তু কোন রকম মানে সলিউশনটার ভেতর দিয়ে যে আলোটা যাচ্ছে সেটা কিন্তু তখন কোনোভাবে বোঝা যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু লাল হচ্ছে না। লাল লেজার দেওয়া আছে কিন্তু এই জিনিসটা কিন্তু লাল হচ্ছে না, এটা কোনো রকমের কোনো রঙই শো করছে না। কিন্তু এটা যখনই আমার কোলয়েডটার মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা কোলয়েডটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন কোলয়েডের এখানে দেখো এটা কিন্তু একটা রং দেখাচ্ছে, তাই না? কোলয়েডের এখানে এটা একটা রং দেখাচ্ছে, হুম, আলো দেখাচ্ছে, এখানটাতে আলো দেখা যাচ্ছে। এই যে এফেক্টটা, এই যে এফেক্টটা, এটাকে আমরা কি বলি, এটাকেই আমরা বলি হচ্ছে টিন্ডাল। এই যে ঘটনাটা ঘটে এটাকে আমরা কি বলছি, এই ঘটনাটাকেই আমরা বলছি হচ্ছে টিন্ডাল ইফেক্ট। এই টিন্ডাল ইফেক্ট আমরা কাকে বলবো, আমরা বলবো যে একটা কোলয়েডীয় দ্রবণের মধ্যে হচ্ছে তোমার কোনো একটা আলোর তরঙ্গ, আলো দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা কোনো একটা আলোক রশ্মি ফেলা হলে কি হবে, যে কোলয়েডের যে কণাগুলো, সেই কোলয়েডের যে দশার যে কণাগুলো, সেই কণার মধ্যে ওই আলোটা তোমার ধাক্কা খেয়ে দিয়ে, সেই কণাটার মধ্যে আলোটা যখন ধাক্কা খাচ্ছে তখন কি হচ্ছে, আলোটার চারদিক দিয়ে বিচ্ছুরণ হচ্ছে, যার ফলে যে আলোর যে গতিপথটা সেটা আমাদের সেই কোলয়েডীয় দ্রবণের ভিতরে দেখা যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা কি বলবো, টিন্ডাল এফেক্ট। এই ঘটনাটাকে আমরা কি বলবো, টিন্ডাল এফেক্ট। ঠিক আছে। আর এইখানে দেখো এই যে কোণের মতন, এই যে কোণের মতন একটা অংশ তৈরি হচ্ছে, যে কোণের মতন অংশটাতে কি হচ্ছে, এই আলোটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় হচ্ছে টিন্ডাল কোণ। এ কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি নিচের দিকে লিখে দিচ্ছি। এই যে কোণের মতন জায়গাটা যেখানে আলোটা দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে টিন্ডাল কোণ। এই যে ঘটনাটা এটাকে বলা হয় টিন্ডাল। এই টিন্ডাল এফেক্টটা কখন দেখাচ্ছে, কারণ যখন যেহেতু আমাদের কণাগুলোর সাইজটা বড়, তো তার মধ্যে তোমাদের যখন আলোর রশ্মিটা এসে পড়বে সেটার বিচ্ছুরণ তো একদিকে হবে না, তাই না, অনেক দিকে হবে। আয়নার ক্ষেত্রে আমরা কি দেখি, আয়নার মধ্যে যখন তোমার একটা কোনো রশ্মি এসে পড়ে সেটা একদিকে বিচ্ছুরণ হয়, কারণ আয়নাটা তোমার ওটার একটা নির্দিষ্ট শেপ আছে। কিন্তু এই কণাগুলোর কি আমরা বলছি লম্বাটেও হতে পারে, গোলাকার হতে পারে, যেরকমই হতে পারে, কিন্তু কি এটার সাইজটা অ্যাটলিস্ট এরকম যে যেটার জন্য সেখানে হচ্ছে আলোর রশ্মিটা এসে পড়ে সেটা চারদিকে বিচ্ছুরণ হতে পারবে। এই জন্যই হচ্ছে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি হয়, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায় না। কেন দেখা যায় না, কারণ টিন্ডাল এফেক্ট দেখানোর জন্য কণাগুলোকে মিনিমাম যেই সাইজের হতে হয়, আমাদের প্রকৃত দ্রবণের কণাগুলো কিন্তু সেই সাইজের হয় না। সেই জন্য আমাদের প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা কিন্তু টিন্ডাল এফেক্ট দেখতে পাই না। কিন্তু আমরা কার ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখতে পারি, আমরা কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখতে পারি। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার টিন্ডাল এফেক্টে যদি আমাদের বলে যে কাজ কি করতে পারি বা প্রভাব কি টিন্ডাল এফেক্টের, তো টিন্ডাল এফেক্টের আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে তোমার কোনো একটা দ্রবণ তোমার হচ্ছে কোলয়েড নাকি কোলয়েড না, এটা শনাক্ত করার জন্য টিন্ডাল এফেক্ট কাজে লাগানো হয়। বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে কোলয়েড, মানে ধরো তোমার জিনিসটা প্রথমে প্রকৃত দ্রবণ ছিল, তারপরে সেটা কোলয়েড তৈরি হলো। তো কোলয়েড তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল ওয়ার্কের ক্ষেত্রে সে টিন্ডাল এফেক্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনো একটা কোলার তৈরি হয়েছে কি হয়নি। যদি প্রকৃত দ্রবণ থাকে তো তার মধ্যে কিন্তু কোনো আলো দেখা যাবে না। কিন্তু যদি সেটা কোলার তৈরি করে, তাহলে কোলার তৈরি করলে কি হবে, সেখান দিয়ে আলোর বিচ্ছুরণ দেখা যাবে, আলোক রশ্মিটা কোন জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা দেখা যাবে। কারণ ধরো যদি আমরা বলি যে এখানে যদি আমরা লেজার ফেলি, এখানে যদি আমরা লেজার ফেলি, লেজারের আলোটা এখানে যাবে, এখান দিয়ে কোনো রকম কোনো স্ক্যাটারিংই দেখাবে না, কিছুই দেখাবে না, এখান দিয়ে আলোটা সোজা বেরিয়ে যাবে। কিন্তু এখানে এসে কি হবে, এইখানে এখানে যখন আলোটা আসবে, এখানে আলোটা আসার পরে কি হবে, এটার ভেতরে কিন্তু আলোটা
দেখা যাবে। এটার ভেতরে কি হবে, আলোটা দেখা যাবে। এবার এই যে জায়গাটাতে আমরা আলোটা দেখতে পাচ্ছি, সেটা আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ এটা হচ্ছে তোমার টিন্ডাল এফেক্ট শো করছে, এটা টিন্ডাল এফেক্ট শো করছে। বোঝা গেল কথাটা? বা টিন্ডাল এফেক্ট, ধরো যদি এই একটা কণা, ধরো একটা কোলাইডের মধ্যে তো একটা কণা নেই, তাই না? অনেকগুলো কণা আছে। এখানে একটা কণা আছে, ধরো এখানে একটা কণা আছে, এখানে কণা আছে। এবার যদি কোনো একটা আলোক রশ্মি এসে এখানে পড়ে, এবার সেখান থেকে কি হবে? এদিকে বিচ্ছুরিত হচ্ছে, এদিকে বিচ্ছুরিত হচ্ছে। তাই এবার ধরো কোনো একটা কণা এভাবে আসলো, এসে এখানটাতে বিচ্ছুরিত হচ্ছে না, কিন্তু এখানটাতে হচ্ছে। এখান থেকে সেটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। সেজন্য কি হয়, প্রত্যেকটা কণার ক্ষেত্রে যে আলাদা আলাদা করে বিচ্ছুরণটা বোঝা যায় না, কিন্তু আলোটা হচ্ছে এটার ভেতর দিয়ে যে যায় সেটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে? এটা তোমরা নিজেরাও একটা টেস্ট করে দেখতে পারো। ধরো যদি তোমরা একটা গ্লাস নাও, সেই গ্লাসের মধ্যে জল নিলে, নিয়ে যদি তোমরা একদিক থেকে লেজার দাও, তাহলে দেখবে জলটা যে ভেতর দিয়ে যাচ্ছে, কাঁচের গ্লাস নিতে হবে, ঠিক আছে? সেটা যে ভেতর দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু ধরো যদি আমরা একটা কাঁচের গ্লাস নিই, তার মধ্যে আমরা একটু জলের মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম, একটু দুধ মিশিয়ে দিলাম, তারপরে যদি আমরা লেজারটা ফেলি, তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা দেখতে পাবো যে ভেতর দিয়ে হচ্ছে, ধরো যদি এটাকে আমরা বলি, এটার মধ্যে যদি আমরা বলি দুধ মেশানো আছে, তখন তখন আমরা দেখতে পাবো যে এখান দিয়ে ভেতর দিয়ে যে লাল আলোটা যাচ্ছে সেটা ভেতর দিয়ে দেখা যাবে। কেন দেখা যাচ্ছে? কারণ দুধ একটা কলয়, দুধের যে তোমার কণাগুলো আছে, সেই কণার মধ্যে যে লেজারের যে লাল আলোটা, সেটা তোমার বিক্ষিপ্ত হচ্ছে, হয়ে বিচ্ছুরিত হচ্ছে, হয়ে গিয়ে কি হচ্ছে, রং দেখা যাচ্ছে। বোঝা গেল এতদূর? কিন্তু এফেক্টটা খুবই ইন্টারেস্টিং, তাই না? জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে তোমাদের এটার টিন্ডাল এফেক্ট কিরকম করে করা হয়, কিভাবে জিনিসটা তোমরা যদি বুঝে নিতে পারো, তাহলে তোমরা নিজেদের মতো করে লিখতেই পারো, কিন্তু জিনিসগুলোকে কখনো মুখস্থ করবে না, জিনিসগুলোকে বুঝে বুঝে পড়বে। ঠিক আছে? ওকে। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি, বা কি ব্রাউনীয় গতি। আমরা যখন হচ্ছে তোমার প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে আমরা পার্থক্য করছিলাম, তখন আমরা কি বলেছিলাম? ব্রাউনিয়ান মোশনের কথা তখন আমরা বলেছিলাম। ঠিক আছে? তো ব্রাউনিয়ান মোশন জিনিসটা কি হয়, সেটা হচ্ছে এখন আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এবার ব্রাউনিয়ান মোশন, এটাকে ব্রাউনিয়ান মোশন কেন বলা হচ্ছে? হচ্ছে এটা বিজ্ঞানী ব্রাউনি এই জিনিসটাকে হচ্ছে তোমার আবিষ্কার করেছিলেন। সে জিনিসটা প্রথম উনি দেখেছিলেন, সেজন্য এটাকে তার নাম অনুসারে ব্রাউনিয়ান মোশন বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার ব্রাউনিয়ান মোশন জিনিসটা কি? তিনি বিজ্ঞানী একজন না বোটানিস্ট ছিলেন। ঠিক আছে? তিনি বোটানি নিয়ে পড়াশোনা করেছিলেন। এবার তিনি কি দেখেছিলেন, যে যখন আমরা কোনো একটা তোমার সলিউশনের মধ্যে পরাগরেণু নিচ্ছি, পরাগরেণু নেওয়ার ফলে কি হচ্ছে, সেই একটা সলিউশনের মধ্যে সেই পরাগরেণুটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে সেটা হেঁটে, মানে প্রায় হেঁটে চলে বেড়ানোর মতো, সেটা কনস্ট্যান্ট নড়ছে, ভেতরে সেটা কনস্ট্যান্ট নড়ছে। ঠিক আছে? এবার এই যে ঘটনাটা তিনি দেখতে পান, তারপরে তার মনে হয়েছিল যে তাহলে কি পরাগরেণুর প্রাণ আছে, যে সেটা মানে হেঁটে চলে বেড়ানোর মতো এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারছে। তো এই জিনিসটা নিয়ে তারপরে হচ্ছে অনেক রিসার্চ হয়েছিল। ঠিক আছে? এবার পরের দিকে আমরা জানতে পারি যে তোমার গ্যাসের মধ্যে কি হয়, গ্যাস বিভিন্ন ধরনের অ্যাটম দিয়ে তৈরি হয়, তাই না? একটা গ্যাস বিভিন্ন ধরনের অ্যাটম দিয়ে তৈরি হয়, একটা লিকুইডও বিভিন্ন ধরনের অ্যাটম দিয়ে তৈরি হয়। এবার সেই যে অ্যাটম গুলো দিয়ে যে তৈরি হয়, তাহলে ধরো যদি এটা আমার একটা কন্টেনার থাকে, এর মধ্যে যদি আমরা বলি যে একটা কোনো সলিউশন আছে, তার মধ্যে এর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের কণা আছে। হুম? এবার এই কণাগুলো কি হয়, এই কণাগুলো কনস্ট্যান্ট তোমার এদিক ওদিক ছোটাছুটি করছে, এই কণাগুলো কনস্ট্যান্ট এদিক ওদিক ছোটাছুটি করছে। ঠিক আছে? আমরা জানি যে গ্যাসের কণা কি হয়, কনস্ট্যান্ট এদিক ওদিক ছোটাছুটি করে। তরলের কণাও কি হয়, কনস্ট্যান্ট এদিক ওদিক ছোটাছুটি করছে। ঠিক আছে? খালি মানে যেখানে আছে সেখান থেকে একদিকে চলে যাচ্ছে, আবার একদিকে চলে যাচ্ছে, এরকম করে কি হচ্ছে, জিনিসগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। তাহলে এখান থেকেই যেটা বলা হয় যে একটা কোলয়েডের মধ্যে যে বিভিন্ন ধরনের কণাগুলো উপস্থিত, সেই কণাগুলোর
বিরামহীন বিভিন্ন দিকে যে ছোটাছুটি করার প্রবণতা, সেই যে প্রবণতার জন্য যে গতি, সেই গতিটাকে কি বলা হচ্ছে? ব্রাউনীয় গতি। সেই গতিটাকে কি বলা হচ্ছে? ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মোশন। কি বললাম? যে একটা কোলয়েডের মধ্যে যে বিভিন্ন ধরনের কণাগুলো আছে, সেই কণাগুলো যে তোমার এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় তোমার অবিরাম ছোটাছুটি করছে, সেই যে গতিটা, সেই গতিটাকে আমরা কি বলছি? সেই গতিটাকেই আমরা বলছি হলো ব্রাউনীয় গতি। এই গতিটাকেই আমরা কি বলছি? ব্রাউনীয় গতি বলছি। ঠিক আছে? আচ্ছা, তার মানে ধরো যদি এখান থেকে আমরা যদি বলি যে এটা আমাদের একটা উম তোমার কোলয়েড আছে, যার মধ্যে আমরা খালি একটা কণাকে কনসিডার করছি। ঠিক আছে? আমরা এই একটা কণাকে কনসিডার করছি। এবার এই একটা কণা কি হবে? সেটা এদিক থেকে এদিক যাচ্ছে, এদিক থেকে এদিক যাচ্ছে, এরকম যাচ্ছে, এভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে মোশনটা সেটা দেখা যায়, সেটা সেটা কিন্তু এক জায়গায় স্থির নেই। সেটা কনস্ট্যান্ট এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ঘোরাঘুরি, এই ঘোরাঘুরির ফলে যে গতিটা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি হচ্ছে ব্রাউনীয় গতি। এটাকেই আমরা কি বলছি? ব্রাউনীয় গতি বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ব্রাউনীয় গতি, এই ব্রাউনীয় গতিটার থেকে তাহলে আমাদের কোলয়েডের ব্রাউনীয় গতির কি কাজ? যিনি বিজ্ঞানী ছিলেন উনি তো একজন বোটানিস্ট ছিলেন, তাই না? উনি বোটানিতে এই জিনিসটাকে তোমার পর্যবেক্ষণ করেছিলেন। বোটানিতে তিনি এই জিনিসটা তিনি তার রেজাল্ট পেয়েছিলেন। তাহলে আমাদেরকে সেটা কেন করতে হচ্ছে? তাই না? আমরা কেমিস্ট্রির জিনিসটা কেন করছি? আমরা এই জন্যই জিনিসটা করছি, কারণ আমরা কোলয়েডের মধ্যে এই জিনিসটার হচ্ছে প্রভাব দেখতে পাচ্ছি। আমরা কি করতে পারছি? কোলয়েডের মধ্যে এই জিনিসটার আমরা প্রভাব দেখতে পাচ্ছি। দেখো, এখানে যে ছবিটা আমরা একটু আগে দেখছিলাম, যে ছবিটা আমরা এখানে দেখছিলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম? যে ধরো এটা একটা কোনো বড় কণা আছে। ঠিক আছে? একটা কোনো বড় কণা। আর এখানে দেখো ছোট 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 কণা আছে, যে আমরা নীল দিয়ে যে কণাগুলো দেখানো, এগুলো ছোট ছোট কণা। এগুলো ছোট ছোট কণা। এই কণাগুলো কি হচ্ছে? অবিরাম এখানে ঘুরে বেড়াচ্ছে। অবিরাম এই কণাগুলো হচ্ছে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? এবার যদি আমরা একটা কোলয়েডের মধ্যে ধরো বাইরে থেকে কোনো একটা বড় কণা এর মধ্যে দিই, বাইরে থেকে কোনো একটা এই কণাটা আমরা এর মধ্যে দিলাম। ঠিক আছে? এবার এই কণাটা ধরো যদি আমরা বলি যে এই কণাটা যদি ধরো চারদিক থেকে সমান রকমের ফোর্স পায়, কারণ এর মধ্যে ধরো কোলয়েডের মধ্যে যে তোমার ছোট ছোট যে পার্টিকেল গুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা যে ঘুরে বেড়াচ্ছে, এবার ধরো এই যে পার্টিকেল গুলো ঘুরে বেড়াচ্ছে, এবার ওদের কি হচ্ছে? নিয়মিত ধাক্কা লাগছে না? যদি ধরো এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, তাহলে কি হচ্ছে? ওদের তো কনস্ট্যান্ট যখন একটা জায়গায় এরকম করে জিনিসটা ছোটাছুটি করতে থাকবে, তাহলে কি হবে? ওদের নিজের মধ্যে ধাক্কা লাগবে। যেটা আমাদের ধাক্কা লাগবে, যদি ধরো একটা তোমার যেমন দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই, তো একটা বড় মাঠের মধ্যে যখন কনস্ট্যান্ট লোক এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, ধাক্কা লেগে যায়। যখন ঠাকুর দেখতে আমরা প্যান্ডেলে যাই, খুব ভিড় থাকে, তখন কি হয়? ধাক্কা লেগে যায় তো, তাই না? ব্যাপারটা ওরকমই, যে এখানে যখন একটা তোমার কোলয়েডের মধ্যে কণাগুলো কনস্ট্যান্ট এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক মুভ করছে, তখন কি হচ্ছে? ওদের ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে নিজেদের মধ্যে। রাইট? এবার কি হচ্ছে? যে ধরো আমাদের এদিকে যে কণাগুলো আছে, এবার এদিকে একটা কণা আছে, এদিকে কণা আছে, এদিকে একটা কণা আছে, এদিকে একটা কণা আছে। এবার এদিকে কণাটা এটাকে সামনের দিকে প্রেসার দিচ্ছে, এই কণাটা এটাকে পেছনের দিকে প্রেসার দিচ্ছে, এটা বাঁ দিকে প্রেসার দিচ্ছে, এই কণাটা ডান দিকে প্রেসার দিচ্ছে। তো কি হচ্ছে? যে এই প্রেসার গুলো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের কোলয়েডের মধ্যে এখানে এতগুলো কণা আছে, তাহলে তো আমরা কখনোই বলতে পারবো না যে একটা যদি আমরা বড় কণা সেই কন্টেনারটার মধ্যে দিয়ে দিই, তাহলে সেই কন্টেনারটার মধ্যে এই বড় কণাটা সবসময় চারদিক দিয়ে সমান রকমের প্রেসারই পাবে। তাই না? যেটাকে হচ্ছে পোলেন গ্রেনটা যেটা বলা হচ্ছে, সেই পোলেন গ্রেনটা যেটা আসছিল, সেই পোলেন গ্রেনটা কি হচ্ছিল? তোমার চারদিক থেকে সবসময় সেম রকমের তো প্রেসার পাচ্ছিল। আর যেদিক থেকে বেশি ফোর্স পাচ্ছে, সেদিকের অভিমুখটা যেদিকে সেদিকে চলে যাচ্ছে। যেমন ধরো যদি আমরা বলি যে এইখানে হচ্ছে অনেক ছোট 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 কণা আছে। ঠিক আছে? কোলয়েডে ছোট ছোট কণা আছে, যে কণাগুলো কি হচ্ছে? অবিরাম গতিশীল, যে কণাগুলো অবিরাম গতিশীল। এবার যদি আমি বলি এখানে আমি একটা বড় কণা এনে রাখলাম, একটা বড় কণা আমি হচ্ছে এখানটাতে এনে রাখলাম। এবার এদিক থেকে ধরো তিনটে কণার জন্য ও যে প্রেসারটা পাচ্ছে, এখান থেকে একটা কণা সেই প্রেসারটা দিচ্ছে। এদিক থেকে একটা কণা দিচ্ছে, এদিক থেকে দুটো কণা দিচ্ছে, তাই না? তাহলে কি হবে? যে এদিক থেকে তিনটে কণার প্রেসার, এদিক থেকে একটা কণার, তো এদিক থেকে তিনটে কণার প্রেসার কি ওপরের দিকে আসছে? তো এই জিনিসটা এভাবে ওপরের দিকে উঠে যাবে। আবার এদিক থেকে দেখো দুটো কণার প্রেসার দিচ্ছে, এদিক থেকে একটা, তাহলে কি এটা এদিকে হয়ে যায়। তার মানে কি? এটা একটা তির্যক টাইপের একটা তোমার বেগ দেখা যাচ্ছে। যদি এটাকে আমরা পোলেনটা ধরি, তার মানে এরকম কনস্ট্যান্ট প্রত্যেকটা কণা দ্বারা ধাক্কা খেতে খেতে কি হচ্ছিল? ওটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছিল। যেটাকেই হচ্ছে বিজ্ঞানী দেখাচ্ছিলেন যে পোলেনটা হচ্ছে কনস্ট্যান্ট নড়াচড়া করছে।
ওনার মনে হচ্ছিল প্রথমে যে জিনিসটা কি প্রাণ আছে জিনিসটার নাকি কি। তো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ যেহেতু প্রত্যেকটা দিক থেকে হচ্ছে সমভাবে তোমার সেটা পাচ্ছে না, সমভাবে শক্তিটা কখনোই পাচ্ছে না। এক জায়গায় কিছুটা কম হয়ে যাচ্ছে, এক জায়গায় কিছুটা বেশি হয়ে যাচ্ছে। আর নেট রেজাল্ট হিসেবে যেদিকে ফোর্সটা বেশি হচ্ছে সেই অভিমুখে হচ্ছে কণাটা চলে যাচ্ছে। তো এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? এই ঘটনাটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এটাকে আমরা কি বলি? ব্রাউনিয়ান মোশন। তাহলে ব্রাউনিয়ান মোশনে মানে কি বলা কোলয়েডের মধ্যে আমরা ব্রাউনিয়ান মোশনটা কাকে বলছি? আমরা বলছি যে কোলয়েডের কণাগুলির কণাগুলির কি হচ্ছে তোমার বিস্তার মাধ্যমের কণার সাথে অসমান সংঘাতের ফলে কোলয়েড কণার যে গতি দেখা যাচ্ছে, যে গতি দেখা যায় তাকে কি বলে? ব্রাউনীয় গতি। তাকে কি বলছে? ব্রাউনীয় গতি বলছে। কি বলছে এখানে? অসমান সংঘাত। অসমান সংঘাত কেন বলছে? কারণ আমরা বললাম যে যদি এটা আমাদের কোলয়েডের কণাটা ধরো হয়, এবার আমাদের যে বিস্তার মাধ্যমের মধ্যে যে কণাগুলো রয়েছে, বিস্তার মাধ্যমের মধ্যে যে কণাগুলো রয়েছে, এদিক থেকে যতগুলো কণা হচ্ছে আমার এখানে আসছে, এদিক থেকেও ততগুলো আসছে না। মানে কি হচ্ছে, সব দিকে কিন্তু সংঘাতটা কিন্তু আমার সমান হচ্ছে না, তাই না? সংঘাতটা কিন্তু সমান হচ্ছে না। এর ফলে এদিক থেকে যতটা প্রেসার আসছে, এদিক থেকে ততটা আসছে না, এদিক থেকে ততটা আসছে। তার ফলে কি হচ্ছে জিনিসটা, মানে একটা দিকে ওটা মোশন হয়ে যাচ্ছে, একটা দিকে ওটা মুভ করছে। তো এই যে মুভমেন্টটা, এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা কি বলছি? ব্রাউনীয় গতি বলছি। ঠিক আছে? এবার ব্রাউনীয় গতির আমরা কিছু প্রভাব দেখতে পাই। ব্রাউনীয় গতির ফার্স্ট প্রভাব কি? ব্রাউনীয় গতির সাহায্যে অ্যাভোগাড্রো নাম্বার, যেটা অ্যাভোগাড্রো নাম্বার কিন্তু ক্যালকুলেট করা যায়। অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে? আচ্ছা, আর ধরো তোমার লায়োফিলিক বা লায়োফোবিক, যেটাই আমরা ধরছি এখন, লায়োফিলিক কেন বলছি? কারণ ধরো তোমার লায়োফিলিক এর মধ্যে কি হচ্ছে, তোমার কনস্ট্যান্ট একটা মোশন থাকছে। মানে লায়োফিলিক এর মধ্যে কি হচ্ছে, তোমার বিস্তৃত দশা আর মাধ্যম এই দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, তাই না? কিন্তু কি হচ্ছে, ধরো দুটো কনস্ট্যান্ট কিন্তু তোমার এদিক থেকে ওদিক মুভ করছে, তোমার কোনোটাই কিন্তু এক জায়গায় স্থির নেই। সেম হচ্ছে তোমার লায়োফোবিক এর ক্ষেত্রে, দুটোই কিন্তু সেম হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার মুভ করছে। সেই জন্য কি হচ্ছে, যে মুভ করছে যে আমার একটা কোলয়েডের মধ্যে তোমার কণাগুলো, সেই কণাগুলো মুভ করার ফলে কি হচ্ছে, সেগুলো যেহেতু কনস্ট্যান্ট গতির মধ্যে আছে সেজন্য সেগুলো কি থিতিয়ে পড়ছে না। কনস্ট্যান্ট গতির মধ্যে আছে সেজন্য থিতিয়ে পড়ছে না। এক্ষেত্রে লায়োফোবিক যেটা, সেক্ষেত্রে যেটা একটা জিনিস কাজ করে যে সেখানে যেহেতু আকর্ষণ বলটা কম, সেখানে থিতিয়ে পড়ার প্রবণতাটা বেশি। কিন্তু দুটো ক্ষেত্রেই, মানে মাধ্যম আকর্ষী বা মাধ্যম বিকর্ষী, দুটোর ক্ষেত্রেই কি হয়, পোলারের ক্ষেত্রে কণাগুলো সাইজে একটু বড় হলেও কেন থিতিয়ে পড়ছে না? কারণ কণাগুলো তোমার কনস্ট্যান্ট একটা গতির মধ্যে আছে, সেটা কনস্ট্যান্ট ছোটাছুটি করছে। তো ব্রাউনীয় গতিতে আমরা এটাও প্রমাণ করতে পারি যে একটা কোলয়েডের মধ্যে যে কণাগুলো, সেই কণাগুলোর সাইজটা প্রকৃত দ্রবণের থেকে আকারে বড় হলেও সেগুলো কেন থিতিয়ে পড়ছে না? সেগুলো কেন থিতিয়ে পড়ছে না? কারণ সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা মুভ করছে। ব্রাউনীয় গতির জন্য কি হচ্ছে, আমরা এটাও প্রমাণ করতে পারছি যে কেন কোলয়েডের মধ্যে যে কণাগুলো আছে সেগুলো থিতিয়ে পড়ে না। ব্রাউনীয় গতি দ্বারা ব্যাখ্যা করা যায় যে কেন কোলয়েডীয় দ্রবণে
কণা থিতিয়ে পড়ে না। এবার আমরা যে তোমার লায়োফোবিক যেটা বলেছিলাম, যে লায়োফোবিকের মধ্যে কি হয়, থিতিয়ে পড়তে পারে। সেটা কিন্তু তোমার ধরো খুব অল্প সময় অব্দি রাখলে থিতিয়ে পড়ে না, সেটাকে থিতিয়ে পড়তে রাখার জন্য অনেকক্ষণ, অনেক দিন, মানে অনেক দিন রেখে দিতে হয়। যদি ধরো প্রচুর সময় অব্দি সেটাকে রেখে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে তোমার থিতিয়ে পড়তে পারে। বা সেটাকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে সেটা আলাদা কথা, কিন্তু ন্যাচারালি, ন্যাচারালি কিন্তু জিনিসটা কোলয়েডের মধ্যে থিতিয়ে পড়ার প্রবণতাটা কম। তোমার কোলয়েডের ক্ষেত্রে কণার যে সাইজটা, সেটা প্রত্যুত্তরপণের থেকে বেশি হওয়া সত্ত্বেও সেটা কেন থিতিয়ে পড়ছে না? কারণ তার মধ্যে ব্রাউনীয় গতি হচ্ছে দেখা যাচ্ছে। প্রলম্বনের ক্ষেত্রে সেটা কেন পড়ে যায়? কারণ সেটার কণাটা এতটাই বেশি হয়, এতটাই বড় হয়, সেটা থিতিয়ে পড়তে। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে বলে রাখার, যে প্রলম্বনের ক্ষেত্রে কিন্তু ব্রাউনীয় গতি সচরাচর দেখায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখায়, কিছু কিছু এক্সেপশন থাকে, কিন্তু প্রলম্বনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাউনীয় গতি দেখায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখায়। তো আমরা কি লিখবো? আমরা লিখবো যে সচরাচর প্রলম্বন ব্রাউনীয় গতি দেখায় না। তাহলে আমরা কি বললাম, যে সচরাচর আমাদের যে প্রলম্বন থাকছে, সে প্রলম্বন কি হচ্ছে, ব্রাউনীয় গতি দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ সেক্ষেত্রে কণাগুলোর কি হচ্ছে, থিতিয়ে পড়ছে। কণাগুলি নিজের থেকে এমনি থিতিয়ে পড়ছে, থিতিয়ে পড়ছে তোমার ব্রাউনীয় গতির অভাবে না। কিন্তু কেন থিতিয়ে পড়ছে? কারণ অভিকর্ষজ বলের টানে থিতিয়ে পড়ছে। কণাগুলো তো অনেকটাই বড় হচ্ছে। তখন জলের মধ্যে যদি আমরা বালি মিশিয়ে দিই বা পাথর মিশিয়ে দিই, সেটা কি হবে, সেটা তো ছোট ছোট পাথর, সেটা কি হবে, নিজের ভরেই নিচে পড়ে যাবে। সে নিজের ভরেই নিচে পড়ে যাবে, সেটা ট্রু সলিউশন বা গোলার গঠনের কোনো চেষ্টাই করবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি। তাহলে আজকে আমরা কি করলাম, যদি আমরা জিনিসটাকে আরেকবার দেখে নিই, তাহলে আমরা প্রপার্টি করলাম কার, কোলয়েডের। লায়োফিলিক এর জন্য প্রপার্টি করলাম, লায়োফোবিক এর জন্য প্রপার্টি করলাম, বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো আমরা দেখলাম। তা বাদ দিয়ে আমরা কি করলাম, আমরা বর্ণ আর আকার কিরকম হতে পারে সেটা দেখলাম। তারপরে আমরা সান্দ্রতা আর ঘনত্ব কিরকম করে হচ্ছে তোমার এফেক্টেড হচ্ছে লায়োফিলিক বা লায়োফোবিক এর ক্ষেত্রে, সেটা দেখতে পেলাম। স্থায়িত্ব কিরকম হচ্ছে সেই জিনিসটাকে আমরা দেখতে পেলাম। আমরা টিন্ডাল এফেক্ট করলাম, তাই না? টিন্ডাল এফেক্ট জিনিসটা থেকে আমরা কি কি বুঝতে পারলাম? তো টিন্ডাল এফেক্ট দিয়ে আমরা ধরতে পারি যে কোনো একটা যে দ্রবণ থাকছে, সেই দ্রবণটা আমার কি হচ্ছে, সেটা আহ তোমার কোলয়েড হচ্ছে নাকি সেটা প্রকৃত দ্রবণ, সেটা আমরা কাকে দিয়ে শনাক্ত করতে পারছি? সেটা আমরা টিন্ডাল এফেক্ট দিয়ে শনাক্ত করতে পারছি। ঠিক আছে, এরপর আমরা ব্রাউনিয়ান মোশন করলাম। ব্রাউনিয়ান মোশনের মধ্যে আমরা কি দেখলাম, যে যখন আমাদের কোলয়েডের মধ্যে যে কণা, সেটা বিস্তার মাধ্যমের, মানে বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যমের মধ্যে কণাগুলোর কি হচ্ছে, কনস্ট্যান্ট এদিক ওদিক যে ছোটাছুটি হচ্ছে, সেটাকে আমরা ব্রাউনীয় মোশন বলছি, সেটাকে আমরা ব্রাউনীয় মোশন বলছি। আর এই যে তোমার কোলারের মধ্যে তখন যদি আমরা একটা বাইরে থেকে কোনো কণা অ্যাড করি, তো সেই কণাটার কি হবে, চারদিক থেকে অসমান তোমার ফোর্স পাওয়ার ফলে, অসমান বল পাওয়ার ফলে কি হবে, সেটার কণাটার একটা গতি দেখা যাবে, সেই কণাটার একটা গতি দেখা যাবে। সেটা প্রথম বিজ্ঞানী ব্রাউনি দেখেছিলেন হচ্ছে তোমার পোলেনের ক্ষেত্রে বা পরাগরেণুর ক্ষেত্রে। তো তখন তার মনে হয়েছিল যে পরাগরেণু সম্ভবত তার প্রাণ আছে জন্য সে ওখানে জলের মধ্যে ঘুরে বেড়াতে পারছে। কিন্তু পরবর্তীকালে সেটা দেখা গিয়েছিল যে না, সেটা ব্রাউনীয় গতির কারণে হচ্ছে। বোঝা গেল? তারপরে আমরা দেখলাম যে ব্রাউনীয় গতিটা আমরা কাকে বলতে পারছি। আর সেখান থেকে তারপরে আমরা ব্রাউনীয় গতি থেকে আমরা কি কি কাজ করতে পারছি আমরা বললাম। আমরা বললাম যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করতে পারছি। ব্রাউনীয় গতিটা এটা ব্যাখ্যা করা যাচ্ছে যে কোলয়েডীয় দ্রবণের কণাগুলো কেন থিতিয়ে পড়ছে না। আর আমরা এটাও জানলাম যে সচরাচর প্রলম্বনে কি হয়, ব্রাউনীয় গতি দেখা যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো, যেখানে ধরো তোমার টোটাল পার্টিকেলটা থিতিয়ে পড়েছে, কিন্তু কিছু কিছু পার্টিকেল আমার আছে এখনো, সেখান থেকে কিছু ক্ষেত্রে ব্রাউনীয় গতি দেখা যেতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্রাউনীয় গতি আমাদের প্রলম্বনের ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা যতটুকুনি পার্ট আমাদের বাকি আছে, খুবই অল্প পোর্শন বাকি আছে, সেটা করলে আমাদের যে ধ্রুবনের চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা কি করব, আমরা কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, যে কোয়েশ্চেন গুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের অনেক বেনিফিট
করতে পারে যে কোয়েশ্চেন গুলো আমাদের অ্যানালাইসিস করে নিলে। আর থিওরি পার্টটা কিন্তু আমরা ভালো করেই করবো, কিন্তু পড়াশোনাটা কিন্তু কোয়েশ্চেন ওয়াইজও করতে হবে, যে কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারছি কিনা। আমি থিওরি তো পড়বো, নিশ্চয়ই থিওরি পড়বো, কিন্তু কোয়েশ্চেনের আনসার করতে পারার মতো করে আমাকে কিন্তু জিনিসটা পড়তে হবে। তো আমরা এই আজকে 7টা লেকচার হয়ে গেছে, এর পরের দিন আরেকটা লেকচার আমরা করব। তো এই 8টা লেকচার ধরে আমরা যা জিনিসগুলো পড়লাম সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা সেগুলো দেখার জন্যই হচ্ছে আমরা কি করবো, সেটাকে দেখার জন্যই আমরা একটা হচ্ছে তোমার একটা বা দুটো ক্লাস আমরা কোয়েশ্চেন্স এর জন্য রাখবো। ঠিক আছে? সেই কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়ে গেলে দেন আমরা এর যে পরের চ্যাপ্টার, আমরা পরের চ্যাপ্টারে মুভ করবো। ঠিক আছে? বোঝা গেল? ভালো করে তোমরা পড়াগুলো রেডি করে রাখবে, যাতে পরের ক্লাসের আগে যেন আজকের পড়াটা রেডি হয়ে থাকে। ঠিক আছে? যাতে পরের ক্লাসে তোমাদের কোনো অসুবিধা সে অর্থে না হয়। তো এতদূর পড়ে রাখো, কোয়েশ্চেন্স এর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। আমরা খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ করে নিয়ে একসাথে অনেক কোয়েশ্চেন সলভ করবো, যাতে পরীক্ষার আগে তোমাদের কিন্তু কোনো রকমের কোনো চাপ তখন না হয়। ঠিক আছে? ভালো করে পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।